আসসালামু আলাইকুম। আজ ৫ই মে ২০২৬ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। মমতার পরাজয়ের পরও চমক দেখালো মুসলিম প্রার্থীরা। আমেরিকাকে দেয়া ইরানের নতুন প্রস্তাবে যা আছে। মার্কিন চুক্তি বাতিল করা সহজ নয়, জানালেন বাণিজ্যমন্ত্রী। শুরুতেই ভারতের নির্বাচনের খবর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে একাধিক মুসলিম প্রার্থী বড় ব্যবধানে জয়লাভ করেছেন। ৪ মে প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিশেষ করে কলকাতা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, মালদা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনে মুসলিম প্রার্থীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই সবচেয়ে বেশি সংখ্যক আসন নিজেদের দখলে নিয়েছেন। তৃণমূলের বাইরে আইএসএফ, কংগ্রেস, সিপিএম এবং এজেইউপির কয়েকজন প্রার্থীও নিজ নিজ আসনে বিজয়ী হতে সক্ষম হয়েছেন। রাজধানীর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ কসবা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং রাজ্যের সাবেক মন্ত্রী জাভেদ খান পুনরায় তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। ২০,৯৭৪ ভোটের ব্যবধানে তিনি প্রতিপক্ষকে পরাজিত করে জয় ধরে রাখেন। কলকাতার আরেক প্রভাবশালী নেতা ফিরহাদ হাকিম ৫৬,৪৯০ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে নিজের জনপ্রিয়তা বজায় রেখেছেন। এছাড়া মেটিয়া ব্রুজ কেন্দ্র থেকেও তৃণমূল প্রার্থী আব্দুল খালেক মোল্লা বড় সাফল্য পেয়েছেন। তিনি ৮৭,৮৭৯ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন। মুর্শিদাবাদ জেলা বরাবরই মুসলিম প্রার্থীদের শক্তির জায়গা হিসেবে পরিচিত। এবারও সেখানে তৃণমূলের আধিপত্য ছিল লক্ষণীয়। এই জেলার জলঙ্গি কেন্দ্র থেকে বাবর আলী, হরিহরপাড়া থেকে নিয়ামত শেখ এবং শামশেরগঞ্জ থেকে মোহাম্মদ নূর আলম জয়ী হয়েছেন। একই জেলার ভরতপুর থেকে মুস্তাফিজুর রহমান এবং সাগরদিঘি থেকে বাইরন বিশ্বাস ঘাসফুল শিবিরের হয়ে জয় ছিনিয়ে আনেন। তবে চমক দেখিয়েছেন এজেইউপি প্রার্থী হুমায়ুন কবির। তিনি রেজিনগর ও নওদা এই দুই কেন্দ্র থেকে বিজয় অর্জন করেছেন। উত্তর ২৪ পরগনা জেলাতেও তৃণমূলের শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেগঙ্গা কেন্দ্র থেকে আনিসুর রহমান বিদেশ এবং হাড়োয়া থেকে আব্দুল মতিন জয়ী হয়েছেন। বসিরহাট উত্তর কেন্দ্র থেকে তৌসিফুর রহমান এবং বসিরহাট মূল কেন্দ্র থেকে বুরহানুল মুকাদ্দিম লিটন তৃণমূলের হয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কেন্দ্র থেকে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী জয়লাভ করে রাজ্য রাজনীতিতে পুনরায় আলোচনায় উঠে এসেছেন। এই জেলার ক্যানিং পূর্ব থেকে বাহারুল ইসলাম এবং মগরাহাট পশ্চিম থেকে শামীম আহমেদ তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। মলদার সুজাপুর কেন্দ্রে তৃণমূলের সাবিনা ইয়াসমিন এবং বীরভূমের হাসন কেন্দ্র থেকে কাজল শেখ বিজয়ীর হাসি হেসেছেন। বিরোধী দলগুলোর মধ্যে মুর্শিদাবাদের ফারাক্কা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মাহতাব শেখ এবং রানীনগর থেকে কংগ্রেসের জুলফিকার আলী জয় পেয়েছেন। ডোমকল কেন্দ্র থেকে সিপিএম এর মোস্তাফিজুর রহমান রানা জয়ী হয়ে বাম শিবিরের মান রক্ষা করেছেন। সব মিলিয়ে এবারের নির্বাচনে মুসলিম অধ্যুষিত আসনগুলোতে তৃণমূলের প্রভাব অটুট থাকলেও কয়েকটি কেন্দ্রে কংগ্রেস ও বাম ফ্রন্টের উপস্থিতি বেশ জোরালো ছিল। ভারতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন অন্যতম কঠিন রাজনৈতিক দুর্গ পশ্চিমবঙ্গ রাজ্য শেষ পর্যন্ত মোদীর দল ভারতীয় জনতা পার্টির সুনামিতে ভেসে গেছে। নির্বাচনে ২৯৩ আসনের মধ্যে ২০৮টি আসন জিতে নিয়ে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। ১০ কোটিরও বেশি মানুষের এই রাজ্যের ভোটার সংখ্যা জার্মানির মোট জনসংখ্যার চেয়েও বেশি। ফলে এই নির্বাচন কোনো সাধারণ রাজ্য বিধানসভার ভোট ছিল না, বরং তা ছিল একটি গোটা দেশের সরকার নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ। লেখক ও সাংবাদিক নীলাঞ্জনা মুখোপাধ্যায় বলেছেন, বিজেপির জন্য বাংলা জয় একটি বিশাল সাফল্য, প্রতিশ্রুতির এমন এক ভূমি যা দীর্ঘদিন তাদের নাগালের বাইরে ছিল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত অর্ধ শতাব্দীতে কেবল একবার ক্ষমতার পরিবর্তন হয়েছিল। ৩৪ বছর বাম শাসনের পর ১৫ বছর দাপট দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস টিএমসি। রাষ্ট্রবিজ্ঞানীরা বাংলাকে এমন এক ব্যবস্থা হিসেবে দেখেন যে একক আধিপত্যবাদী বা হেজেমনিক দলই বিজয়ী হয়। বিশ্লেষকদের মতে বিজেপির এই জয় কোনো আকস্মিক মোড় নয়, বরং কয়েক দশকের সুপরিকল্পিত কাজের ফসল। সেন্টার ফর পলিসি রিসার্চের ফেলো রাহুল ভার্মা জানিয়েছেন, বিজেপি গত ৩টি নির্বাচনে প্রায় ৩৯% ভোট পাচ্ছিল। এবার তারা ৪৪%-এর বেশি ভোট পেয়ে জয়ের রেখা অতিক্রম করেছে। চলুন দেখে আসি বিজেপির সাফল্যের কারণগুলো। ১. নারী ভোটার। তৃণমূলের সাফল্যের প্রধান ভিত্তি ছিল নারী ভোটার। লক্ষ্মীর ভান্ডার, নগদ সহায়তা প্রকল্প এবং কন্যাশ্রীর মতো প্রকল্পের মাধ্যমে মমতা এই ভোট ব্যাংক ধরে রেখেছিলেন। কিন্তু ২০২৬ সালে নরেন্দ্র মোদী নারী কেন্দ্রিক নানাবিধ সুবিধার প্রতিশ্রুতি দিয়ে এই দুর্গে হানা দিয়েছেন।
বিশেষ করে আরজি কর মেডিকেল কলেজে এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনাটি নির্বাচনের বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। নারীদের নিরাপত্তার প্রশ্নে তৃণমূলকে কোণঠাসা করে বিজেপি এই ঘটনায় ভুক্তভোগী ওই নারীর মাকে পানিহাটি আসন থেকে প্রার্থী করে। 2. মুসলিম ভোট। পশ্চিমবঙ্গের 27% মুসলিম ভোটার ঐতিহাসিকভাবে ক্ষমতার নির্ধারক। 2021 সালে যেখানে 35%-এর বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে, এমন 85টি আসনের মধ্যে 75টি জিতেছিল তৃণমূল। কিন্তু 2026 সালে মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলোতে পরিস্থিতির পরিবর্তন দেখা গেছে। এলাকাগুলোতে উন্নয়ন, ভোটার তালিকা এবং সুশাসনের প্রশ্নে অসন্তোষ দানা বেঁধেছে। তৃণমূল জনকল্যাণমুখী প্রকল্পের ওপর ভরসা করছে, আবার কংগ্রেসও পুনরুজ্জীবিত হওয়ার চেষ্টা করছে। এছাড়া আসাদুদ্দিন ওয়াইসির দল AIMIMও সম্ভাব্য উদীয়মান ভোট কাটার হিসেবে উঠে এসেছে। 3. অভিবাসী ভোটার। অভিবাসীরা এবার নির্বাচনে এক অনিশ্চিত ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবে নিজেদের বৈধতা প্রমাণের জন্য হাজার হাজার শ্রমিক বাড়িতে ফিরে এসেছিলেন। বিপুল সংখ্যক এই ভোটারের অংশগ্রহণ নির্বাচনের ফলকে আরো পরিবর্তনশীল করে তুলেছে। 4. মাতুয়া সম্প্রদায়। পশ্চিমবঙ্গের জনসংখ্যার 17% মাতুয়া সম্প্রদায়, যারা মূলত তফসিলি জাতিভুক্ত। এই বিশাল ভোট ব্যাংকই বিজেপিকে রাজ্যে প্রধান বিরোধী শক্তি হিসেবে গড়ে তুলেছিল। এবারও মাতুয়াদের নিরঙ্কুশ সমর্থন বিজেপির জয়ের অন্যতম প্রধান কারিগর হিসেবে কাজ করেছে। 5. বিজেপির নির্বাচনী যন্ত্র। তৃণমূলকে টেক্কা দিতে বিজেপি এবার তাদের সাংগঠনিক যন্ত্র বা মেশিনারিকে ঢেলে সাজিয়েছিল। কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের নিবিড় সমন্বয়, বুথ স্তরের ব্যবস্থাপনা এবং ডিজিটাল প্রচারণাকে অন্য উচ্চতায় নিয়ে যায় তারা। এছাড়া মাঠ পর্যায়ের সম্পৃক্ততাকেও বিজেপির নির্বাচনে ভালো ফল করার একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানী ভানু যোশী বলেন, বিজেপির মূল কৌশল ছিল তৃণমূলের প্রতি মানুষের তৈরি হওয়া বিতৃষ্ণাকে হিন্দুত্ববাদী মেরুকরণের একটি তীক্ষ্ণ ভাষায় বদলে দেয়া। ফলে এটি কেবল জনকল্যাণের ব্যর্থতা নয়, বরং এটি এমন এক বাস্তবতা যেখানে সরকারি সুবিধা বা দলীয় সাংগঠনিক জোর কোনোটি উগ্র সাম্প্রদায়িক মেরুকরণের স্রোতকে রুখে দেওয়ার মতো পর্যাপ্ত ছিল না। এবার ইরান প্রসঙ্গ। যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় বসতে প্রস্তুত ইরান, তবে শর্ত হলো ওয়াশিংটনকে তেহরান সংক্রান্ত তাদের দাবিগুলো কিছুটা শিথিল করতে হবে। বিষয়টি স্পষ্ট জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি। টেলিভিশনে দেয়া এক ব্রিফিংয়ে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য যুদ্ধের সমাপ্তি। অন্য পক্ষকে যুক্তিসঙ্গত অবস্থান নিতে হবে এবং ইরানকে ঘিরে অতিরিক্ত দাবিগুলো পরিত্যাগ করতে হবে। গত 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে কূটনৈতিক প্রচেষ্টা প্রায় স্থবির হয়ে আছে। এখন পর্যন্ত সরাসরি মাত্র এক দফা আলোচনা হয়েছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে, যার ফলে বৈশ্বিক তেল, গ্যাস ও সার সরবরাহে বিঘ্ন ঘটেছে। একই সময় ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বাহিনী প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে স্কর্ট করা শুরু করবে। এর জবাবে ইরানের সামরিক বাহিনী সম্ভাব্য পাল্টা পদক্ষেপের সতর্কতা দিয়েছে। বাকি বলেন, এতদিনে আমেরিকার বোঝা উচিত যে হুমকি ও শক্তির ভাষা ব্যবহার করে তারা ইরানি জাতির সঙ্গে আচরণ করতে পারে না। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান নিজেকে হরমুজ প্রণালী ও এই গুরুত্বপূর্ণ জলপথের রক্ষক হিসেবে বিবেচনা করে। তিনি আরো বলেন, সংঘাত শুরুর আগে এই পথটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নিরাপদ ছিল। ইসরায়েলকে ইঙ্গিত করে তিনি বলেন, এই জলপথে অস্থিরতা সৃষ্টি এবং বিশ্বজুড়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জবাবদিহিতার আওতায় আনতে হবে। ট্রাম্পের স্কট পরিকল্পনা ঘোষণার আগেই বাকি রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, যুদ্ধের অবসানকে কেন্দ্র করে তেহরান 14 দফার একটি প্রস্তাব দিয়েছিল এবং পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এর জবাব দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এমিরেটের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে আমিরাত। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত তার সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেবে না এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো হামলার যথাযথ জবাব দেওয়ার অধিকার ও ক্ষমতা তাদের রয়েছে।
স্থানীয় সূত্র ও সরকারি বিবৃতি অনুযায়ী সোমবার ফুজাইরা অয়েল ইন্ডাস্ট্রি জোনে ইরান থেকে ছোড়া ড্রোন হামলায় বড় ধরনের আগুনের ঘটনা ঘটে। এই জোনে একাধিক তেল শোধনাগার ও ডিপো রয়েছে, যা দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর অংশ। হামলার ফলে 3 জন আহত হয়েছেন, যাদের সবাই ভারতীয় নাগরিক। আহতদের অবস্থা মাঝারি বলে জানানো হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুজাইরা কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পদক্ষেপে বেসামরিক প্রতিরক্ষা ও কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, একই সময়ে ইরান থেকে 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে 3টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা সম্ভব হলেও একটি ক্ষেপণাস্ত্র সাগরে পতিত হয়। এরপরই তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। ঘটনাটি এমন সময় ঘটল যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুমুলভাবে কমানোর চেষ্টা চলছিল। তবে এই হামলার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে এবং পরিস্থিতি কূটনৈতিকভাবে জটিল আকার নিতে পারে। এবার আবারও দেশের খবর। রাষ্ট্রের সম্পাদিত চুক্তি ইচ্ছে মতো বাতিল করা যায় না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খোন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছে মতো বাতিল করা যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চোর সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খোন্দকার আব্দুল মুক্তাদির। দুই দেশের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, যে কোনো আন্তর্জাতিক চুক্তি দুপক্ষের সমন্বয়ে গড়ে ওঠে। এতে উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই একটি উইন উইন পরিস্থিতি তৈরি করা হয়। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই। মন্ত্রী বলেন, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়, তবে রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছে মতো বাতিল করা যাবে। এটি একটি বাস্তবতা এবং আমরা সেটিকে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চাই। তিনি আরো বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে, যার বিষয়ে বাংলাদেশ ব্যাখ্যা চেয়েছে এবং প্রাপ্ত ব্যাখ্যার প্রেক্ষিতে নিজেদের অবস্থান ও পর্যবেক্ষণ জানানো হয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়েছি, বিদ্যমান চুক্তির প্রেক্ষাপটে এ ধরনের তদন্ত শুরু না হলে তা আরও ইতিবাচক হতো। রাজধানীর শাপলা চত্বরে 2013 সালের 5 মে শাপলা গণহত্যার ঘটনা তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ওই দিনের ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি। শাপলা চত্বরের এই ঘটনাকে দেশের ইতিহাসের একটি বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায় হিসেবে অভিহিত করেন জামায়াত আমির। ধর্মপ্রাণ জনতার উপর সেদিনের অভিযান জাতির বিবেককে নাড়া দিয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। শফিকুর রহমান বলেন, এ ধরনের ঘটনা মানবতা, ন্যায় বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক। সুষ্ঠু বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ বাড়ছে বলে তিনি উল্লেখ করেন। দেশে বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধী দলীয় নেতা জানান, একটি সভ্য রাষ্ট্রে এই ধরনের পরিস্থিতি কাম্য নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সেই অধিকার দমনে শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে তিনি মন্তব্য করেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদ্ঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করেন শফিকুর রহমান। সবশেষে তিনি দেশবাসীর প্রতি শান্তি, ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে আপনাকে আমন্ত্রণ। ভুল থেকে কিভাবে দূরে থাকবেন? অনেকে জানতে চান যে আর ভুল করতে চাই না, পরামর্শ কি? ভুল থেকে দূরে থাকার উপায় হচ্ছে বিগত সময়ে আপনি যে ভুলগুলো করেছেন সেগুলো মনে করা এবং সেই সব ভুলের কারণে আপনি কি প্রায়শ্চিত্ত করেছেন, কি ক্ষতি হয়েছে সেগুলোকেও চিন্তা করে সামনে রাখা। তাহলে দেখবেন ওই সব পুরনো ভুল আর নতুন করে হবে না।
আর অন্যদিকে নতুন ভুল যেন না করেন সেই জন্যে কোনো কাজের আগে বারবার পর্যালোচনা করা। আপনি যদি কোনো অপরাধের মধ্যে ডুবে থাকেন বা কোনো অপরাধের অভ্যাস আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ধীরে ধীরে চেষ্টা করুন সেই অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। চেঞ্জ টিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।